নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। যে খবরে নজর রাখবো সোমবারে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে। কোনো সদর্থক ভূমিকা নেওয়া না হলে ফের পূর্ণ কর্মবিরতি, হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জারি। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদের আগুন এখনো জ্বলছে। এর মধ্যেই ফের আক্রান্ত চিকিৎসক। রাজপথে ধর্নায় বসা জুনিয়র চিকিৎসকদের একগুচ্ছ দাবির মধ্যে অন্যতম দাবি ছিল হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা এবং থ্রেট কালচার বন্ধ করা। দীর্ঘ টানাপোড়েন, শর্ত পাল্টা শর্তের পর কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে কর্মবিরতির জট কাটতে না কাটতেই ফের কর্মবিরতির ডাক। ফের কেন এই সিদ্ধান্ত? ঘটনার সূত্রপাত সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসক ও নার্সদের মারধরের ঘটনায়। ফের নিরাপত্তা প্রসঙ্গে কাঠগড়ায় রাজ্য সরকার। কার্যত রাজ্য সরকারকে চাপে রাখতেই 30শে সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ডাক জুনিয়র চিকিৎসকদের। কি বলছেন তারা? সাগর দত্ত যে ঘটনা ঘটলো, যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন, তাহলে এত রাগ ওনারা হতো না। ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিইউতে বেড নেই। সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেবো। এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে। আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। সাগর দত্ত মেডিকেল কলেজে ইতিমধ্যেই কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এর আগে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। বিনা চিকিৎসায় অনেকের মৃত্যুর অভিযোগও ওঠে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে না আসতেই ফের কর্মবিরতির ডাক জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক বিতর্ক। কর্মবিরতিতে যাবেন তাহলে তারা তো সরাসরি রাজনীতিটাই করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে কিন্তু ব্যবহারটাও সেই রকমই আশা করবে। সরকার চাইছে না যে একটা সুন্দর ব্যবস্থায় আসুক, আবার নরমালসি ফিরে আসুক। এর জন্য পুরোপুরি সরকার দায়ী। এখানে দর্শকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক তিনজন একসঙ্গে জেলে আছে। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে, যার দিকে তাকিয়ে গোটা দেশ। শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি নথি পেশ করে তাও দেখতে চান জুনিয়র ডাক্তাররা। তারপর থেকেই কর্মবিরতি। এদিকে আরজিকর কাণ্ডের 52 দিন পার, বিচারের দাবিতে এখনো ফুঁসছে গোটা দেশ। কলকাতা টিভি। ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন। বিজেপির অভিযোগ ঘাটালের সেচ দফতর দখল করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় চিঠি পোস্ট বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের। বিজেপি নেতার পোস্ট ঘিরে শোরগোল, বিজেপিকে কটাক্ষ শাসক শিবিরের। ছিল সেচ দপ্তরের অফিস, রাতারাতি হয়ে গেল ঘাটাল থানা। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ঘাটাল মহকুমা সেচ দপ্তরের অফিস দখল করার অভিযোগ। কাঠগড়ায় ঘাটাল থানার পুলিশ জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি লিখে অভিযোগ জানান মহকুমা সেচ দপ্তরের আধিকারিক। সেচ আধিকারিকের নেম প্লেট খুলে ঘাটাল থানার অফিসার ইনচার্জের নেম প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু হঠাৎ কেন এই অফিস নিয়ে টানাটানি? লাগাতার বৃষ্টির জেরে ঘাটালের বন্যা পরিস্থিতি। এবছর ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ায় ঘাটালের বেশিরভাগ এলাকা ডুবে গিয়েছে। জল থই থই অবস্থা ঘাটাল থানাতেও। সূত্রে খবর সে কারণেই সেচ দপ্তরের ওই অফিসে সরিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশ কর্মীদের। অস্থায়ীভাবে ওখান থেকেই থানার কাজ পরিচালনা করা হবে বলে জানানো হয়। ওখানে তো টোটাল থানাটা ডুবে গেল, ওই কারণেই তো এসছে এখানে। অন্যান্য বছর তো এরকম জল বাড়লে তো জল বাড়লে অন্যান্য বছর, এবছরটা সব থেকে বেশি বড় বন্যা হয়েছে, ঠিক আছে, যার কারণে টোটাল ওখানটা থানাটা টোটাল ডুবে গেছিলো। মানে থানা যদি ডুবে যায় তাহলে কাজকর্ম কোথায় কি হচ্ছে? কাজকর্ম এই তো এখানে নতুনভাবে করেছে, অস্থায়ীভাবে করার কারণে এখানে শুরু হয়ে যায় কাজ। তবে এ নিয়েও আসরে নেমেছে বিরোধী শিবির। ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন অভিযোগ বিজেপির। সোশ্যাল মিডিয়ায় চিঠি পোস্ট বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের। সেই পোস্ট নিয়েই শোরগোল। কেন বর্ষায় একটু বৃষ্টিতেই বানভাসি হতে হয় পশ্চিমবঙ্গের ঘাটাল সাব ডিভিশন? আজকে যখন ঘাটালের থানা পর্যন্ত জলে ডুবে গেছে,
খুব স্বাভাবিকভাবেই প্রশাসনিক কাজ তো চালাতে হবে, প্রশাসনিক কাজ বন্ধ থাকবে না। জগন্নাথ বাবুর থেকে এইসব কথা যত কম শোনা যায় তত ভালো। একটা আপাতকালীন পরিস্থিতি মানে এমার্জেন্সি সিচুয়েশন, পুলিশকে এবং প্রশাসনকে কোহেসিভ হয়ে একসঙ্গে কাজ করতে হয়, একসঙ্গে কোঅর্ডিনেট করে কাজ করতে হয়। সেখানে দখলের প্রশ্ন আসছে কোথা থেকে? আসলে একটা কথা বলতে হয়, বলে দিচ্ছেন, সেই কথার মানে গুরুত্ব কতটা আছে তো আগামী দিনে বিবেচনা করে দেখতে হবে। ফলে এইসব মন্তব্য যত করবেন তত মানুষ হাসবে, ওরাও হাসবে। তবে এই ঘটনা নতুন নয়। ফি বছর বন্যা হলেই ডুবে যায় ঘাটাল থানা। বাধ্য হয়ে থানাকে সরিয়ে নিয়ে যেতে হয় অন্যত্র, কোনো বছর হোটেলে, আবার কোনো বছরে ভাড়া বাড়িতে। এবার নিয়ে যাওয়া হয়েছে সেচ দপ্তরে। পশ্চিম মেদিনীপুর থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। বিস্ফোরক পুরুলিয়া পুরপ্রধান নবেন্দু মাহালি সরকারের নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। লোকশিল্পীদের একটি অনুষ্ঠান থেকেই বিস্ফোরক মন্তব্য পুরপ্রধানের। লোকসংস্কৃতির অন্যতম পীঠস্থান পুরুলিয়া। গত 28শে সেপ্টেম্বর শনিবার প্রায় 500 লোকশিল্পীকে নিয়ে পুরুলিয়ার রবীন্দ্র ভবনে জেলাভিত্তিক সম্মেলনের আয়োজন করা হয়। শিল্পীদের সমাগমে উৎসবের আমেজ তৈরি হয়েও হঠাৎই তাল কাটে অনুষ্ঠানের। পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালির বিস্ফোরক মন্তব্যে শোরগোল। লোকশিল্পীদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি বলেন, সরকারের নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। ঠিক কি বলেছিলেন তিনি? পুরুলিয়া এত শিল্পী, সবচেয়ে হাইস্ট শিল্পী বাতা, আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আজকে প্রতিনিধিত্ব করতে শিল্পীরা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এই সরকার ব্যবস্থা করেছে। আমার একটাই কথা, একটাই বক্তব্য, এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। এক কথায় তাঁর এই বক্তব্যের মাধ্যমে কড়া ভাষায় সরকারি নথিভুক্ত লোকশিল্পীদের সতর্ক করেন তিনি। শুধু তাই নয়, তিনি আরো বলেন, সরকারের সাহায্য নেবেন, সরকারের মঞ্চ চাইবেন, সরকারের অনুষ্ঠান নেবেন, আবার বিরোধীদের হয়ে আন্দোলন করবেন, এটা হতে পারে না। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান, সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন, আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন। এই দুটা জিনিস একসঙ্গে হবে না বন্ধু, আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে। এরপরই উপস্থিত শিল্পীদের মধ্যে এই নিয়ে অসন্তোষ দেখা যায়। এই বক্তব্য শিল্পী সত্তার অধিকার কেড়ে নেওয়ার সমান বলে জানান শিল্পীরা। চাপিয়ে দেওয়ার মতন হচ্ছে জনগণের উপর তার বক্তব্য, এবং শিল্পীদের উপর বিশেষ করে। এবং এইরকম একটা চাপের মধ্যে থেকে শিল্পীদের কখনো বিকাশ হতে পারে না। শিল্পীদের একটা নিজস্ব সত্তা আছে এবং সমাজে যা কিছু দেখবে সমস্ত ব্যাপারগুলো তারা মানুষের কাছে তুলে ধরবে, এটাই তাদের প্রথম কাজ। সরকার আমাকে, আমার প্রতিভা আছে, আমার ক্ষমতা আছে বলে আমাকে ভাতা দিচ্ছে, তার জন্য সরকার যদি কিছু অন্যায় করে আমি তার প্রতিবাদ করতে পারবো না, এটা তো হতে পারে না। তাহলে তো আমি গণতন্ত্রে নেই, আমি তো ফ্যাসিবাদী সরকারের কাছে আছি। কিন্তু সেটা নয়, আমার ভোট দিয়ে নির্বাচিত যে সরকার, সেই সরকার যদি অন্যায় করে আমি তার প্রতিবাদ করব। সরকারি মঞ্চে পুরপ্রধানের এই বক্তব্যে তুঙ্গে রাজনৈতিক চর্চা। সবাইকে সব জায়গায় মন্তব্য করতে হবে এরকম ঠিকা কে দিল? আর মন্তব্য করতে গেলে নিশ্চিতভাবে সব দিক বিবেচনা করে মন্তব্য করা উচিত। আমার মনে হয় এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য কখনোই কাম্য হতে পারে না। যে মন্তব্য করেছেন এই মন্তব্য দল এন্ডোর্স করে না। সব চোর, পকেটমার, মানে লুটেরা, তাদের যদি রাজনৈতিক পদে বসিয়ে দেয় তারা এই ধরনের কথা বলে। সরকারের টাকাটা কি ওদের বাপের টাকা? মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি যে সরকারের টাকা খাচ্ছেন? মানে এমন দিন আসছে যে এদেরকে কিন্তু আওয়ামী লীগের নেতাদের মতন এদেরও হবে অবস্থা। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক এ বিষয়ে জানান, বক্তা নিজের বাক স্বাধীনতা থেকে এই কথা বলে থাকতে পারেন, তবে সরকারি মঞ্চে এই ধরনের কথা যে বাঞ্ছনীয় নয় তাও জানিয়েছেন তিনি। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশা এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জন বাল্লার বাড়িতে এলেন অনন্ত মহারাজ। দুই নেতার হঠাৎই সাক্ষাৎকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। যদিও জন বা অনন্ত কেউই এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। দুজনেরই বক্তব্য এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ।
প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বাল্লার বাড়িতে এসে রুদ্রদার বৈঠক করে গেলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস পার্টির নেতা অনন্ত মহারাজ। দিল্লি থেকে ফিরে হঠাৎই জন বাল্লার বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে এসে পৌঁছন অনন্ত মহারাজ। প্রায় 1 ঘন্টা বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে আলোচনার বিষয়ে মুখ খোলেননি কেউই। তবে চা বোনাস নিয়ে এদিন মুখ খোলেন বাল্লা। 16% বোনাস ফয়সালা হওয়ার পেছনে কলকাতার বৈঠকে অংশগ্রহণকারী ট্রেড ইউনিয়ন নেতাদের कड़ा भाषाएं आक्रमण करें। घर परिवार में बीमारी के कारण से मैं दिल्ली चला गया और वेज नेगोशिएशन में मैं जा नहीं पाया। दुखद है, इसके लिए मैं पहुंच नहीं पाया, जिसके कारण से आज बोनस का परसेंटेज 2005 से 2023 तक हमने लड़ाई करके 20% बोनस दिलाए। लास्ट ईयर केवल 19% और इस बार बहुत कष्ट हुआ। हमारा जो वर्कर सब गया था और जो लीडरशिप गया था उनका मना करने का बावजूद उत्तरबंग केंद्रिक कोनो आलोचना হয়েছে কিনা জানতে চাওয়া হলে এড়িয়ে যান বাল্লা। পাল্টা অনন্ত মহারাজের বক্তব্য তিনি সরকার নন, এটা স্রেফ সৌজন্যমূলক আলাপ। কি গভর্নমেন্ট নাকি কি গভর্নমেন্ট না আপনাদের যে জনদাও আগে আলাদা এটা কি গভর্নমেন্ট নাকি কি আলাপ করব সৌজন্যমূলক আলাপ। এর আগে কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার কথা বলে শোরগোল ফেলে দিয়েছিলেন জন বাল্লা। অনন্ত মহারাজ বর্তমানে বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ, তিনিও নানা সময়ে নানা ধরনের মন্তব্য করেছেন। ফলে হঠাৎ করে দুজনের এই একান্ত বৈঠক নানা জল্পনার জন্ম দিচ্ছে। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10-এর সময় আরো একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। আর আরজি করে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনাতে একদিকে প্রতিবাদ, অন্যদিকে বিচার চেয়ে আজ পথে নেমেছেন নাগরিক সমাজ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা। মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে, সেই মশাল মিছিল চলছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েই এবং বিচারের দাবি জানিয়েই শহর জুড়ে মশাল হাতে মিছিল। আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে, আর ঠিক তার আগের রাতেই মশাল মিছিল শুরু হয়েছে শহর জুড়ে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দীর্ঘ পথ চলে এই মশাল মিছিল, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ফের প্রতিবাদ। এর আগেও আমরা দেখেছিলাম একাধিক মিছিল করা হয়েছিল প্রতিবাদ জানিয়ে, বিচার চেয়ে। আজ মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছে জুনিয়র চিকিৎসকরা, পা মেলান নাগরিক সমাজের সদস্যরাও। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আগামীকাল সোমবার আরজিকর কাণ্ডে মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, আর সেই শুনানি পর্বের ঠিক আগের রাতেই মশাল মিছিলের ডাক। আরজিকর কাণ্ডে ডাক্তারি পড়ুয়াকে যেভাবে খুন ধর্ষণ করা হয়েছিল, সেই ঘটনার 52 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার মেলেনি, এবং সেই ঘটনারই প্রতিবাদ জানিয়ে বিচার চেয়ে মশাল মিছিল। দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমে জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। নেপাল থেকে জল ছেড়েছে, ফরাক্কায় ড্রেজিং করা হয় না, নিরাপদ জায়গায় সরানো হচ্ছে দুর্গতদের। বাংলায় বন্যা পরিস্থিতির কেউ খোঁজ নেয়নি, বন্যার জন্য কোনো টাকাও দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর তোপ কেন্দ্রকে। দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে, উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। আমরা কাল রাত্রি 12টা থেকে এটা শুনতে পেয়ে রাত 12টায় পুলিশ মাইকিং করে
সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে। এবং বিহারেও জলটা হবে, বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি। নেপালের জলে বিহারও ভাসবে, বাংলাও ভাসবে। প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো, ড্রেজিং করলে 2-3 লাখ কিউসেক ট্রেন রাখতে পারতো, তাহলে মালদায় সুতি ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। আমি সকালবেলায় চিফ সেক্রেটারিকে উত্তরবঙ্গে অলরেডি পাঠিয়ে দিয়েছি। কালকেও গৌতম দেবকে কাজলডোবায় পাঠিয়েছিলাম, যেটা বিদ্যুৎ হুকিং করতে গিয়ে মারা গেছেন, খুবই দুর্ভাগ্যজনক। আজকেও সিএসকে আমি বলেছি ওই এলাকার এমএলএ খগেশ্বর রায়কে নিয়ে স্পটে যেতে। তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড করেছি। আমার বিকেল 5টায় উত্তরকন্যা থেকে মিটিং আছে। যারা ফিজিক্যালি আসতে পারবেন, যারা ফিজিক্যালি আসতে পারবেন না তারা ভার্চুয়ালি থাকবেন। আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে। সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদেরকেও থাকে কিনা, না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো। মুখ্যমন্ত্রী তার দীর্ঘ 13 বছরের সার্বিক ব্যর্থতাকে আজকে কেন্দ্রের উপরে চাপিয়ে দিচ্ছেন। ডিবিসির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, কখনো নেপালের বিরুদ্ধে কথা বলছেন। তার যে সচিব স্তরের অফিসাররা আছে তারা কি করছিলেন? কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পরিবর্তে সংঘর্ষের রাস্তা বেছে নিয়েছেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন যখনই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রের কোনো নির্দিষ্ট জমি নেই। কেন্দ্রের কাজ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করা এবং এই প্রতিযোগিতামূলক যে ব্যবস্থা, কম্পিটিটিভ কোঅপারেটিভ ফেডারালিজমের কথা বলে আজকে দেশের প্রধানমন্ত্রী প্রতি ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের আর্থসামাজিক উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা। তিনি যাচ্ছেন বন্যা বিধ্বস্ত মানুষদের দেখতে, তার আগে তিনি নেপালকে আক্রমণ করে ফেললেন। এরপরে কোনোদিন বলবেন যে দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজলডোবায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু 4 জনের। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে বিধান মার্কেটে 6টি ক্ষতিগ্রস্ত দোকানকে আর্থিক সাহায্যের ঘোষণা। প্লাবনে ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমা নিয়েও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। গাজলডোবায় বিদ্যুতের ব্যাপারে না জানার ফলে, অজানা মানে সঠিক বিদ্যুৎ সম্বন্ধে তাদের ধারণা ছিল না, ফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন 4 জন। তাদের ফ্যামিলি থেকে 2 জন এসেছেন। আমি সুফলা দাস 2 লাখ টাকার একটা চেক, হয়তো কিছুই না, জীবনের বিনিময়ে টাকা হয় না, কিন্তু পরিবারটাকে তো দেখতে হবে, কেউ নেই। 5 লাখ আছে, ওনার 5 লাখ আছে। আর অনিমেষ দাস 3 লাখ আছে। আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য 31 অক্টোবর পর্যন্ত। বৃষ্টি যেই থেমে যাবে, শস্য বীমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়। চাষিদের 1 পয়সাও দিতে হয় না, তারা চিন্তা করবেন না। শস্য হোক, চাষের জমি হোক, তার শস্য বীমা আপনি পাবেন। রাস্তাঘাটগুলো একটা ইনস্ট্রাকশন আমাদের এমএলএদের এবং লোকসভার এমপিদের দেওয়া হয়েছে যে গ্রামীণ রোড তার এলাকায় এবছরটা তারা করবে। যেগুলো তারা করতে পারছে সারা বাংলা জুড়ে বলা হচ্ছে, যেটুকু তারা করতে পারছে সেটা জানাবে ডিএমদের, তাহলে আমরা যেগুলো করবো সেটাকে বাদ দিয়ে করবো, যাতে একটা কাজের ডবল ব্যয় না হয়।
ঘটনাগুলো খুবই মর্মস্পর্শী, কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়। বিধান মার্কেটে কালকে 6টা দোকান পুড়ে গেছে। আমি গৌতম দেবকে দায়িত্ব দিয়েছি 6টা দোকান তৈরি করে দিতে, এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে, যেহেতু এটা পুজোর সময় এভাবে পুড়ে গেছে, তাই গভর্নমেন্টের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে 1 লক্ষ টাকা করে সেই 6টি দোকানকে দেওয়া হবে। আর যেগুলো অল্প হয়েছে সেটাকে 50,000 টাকা করে দেওয়া হবে পুজোর সময়, আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে। যেহেতু পুজোর সময় দেখুন মানুষের তো রুজি রোজগার একটা থাকে, এটা ম্যাটার করে সারা বছর ধরে তারা জিনিসপত্র গুছিয়ে আনে বিক্রি করার জন্য। সেরা 10 এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।